যখন বাংলাদেশকে দমাতে পারলো না, তখন ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সাথে সুসম্পর্ক করবে। অবশেষে ভারত বাংলাদেশের কাছে নত স্বীকার করলো। ঠিক কি কারণে ভারত বাংলাদেশের কাছে নত হলো, আর কি কারণে সহযোগিতা চাইছে ভারত বাংলাদেশের কাছে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দেখব। তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে, আগামী 2, 4, 10 বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্তি পাবে না। ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্য দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে বলা সরাসরি দুবাই থেকে শেখ হাসিনা এই বাংলাদেশে প্রবেশ করছে এবং প্রবেশ করবে, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতর মাধ্যমে সব কিছু দেখতে চলেছেন। সেনাপ্রধান কিন্তু এবং সেনাবাহিনী এয়ারপোর্টে পাহারা দিবে এবং নিরাপত্তা দিবে, এমনটাও কিন্তু জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে যাবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা কিন্তু কর্মসূচি দিয়েছে এই বাংলাদেশে সমাবেশ করবে, এমনটা কিন্তু জানিয়েছে বিএনপির এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা। বিএনপিরা এখানে কিন্তু মত বিনিময় জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে, স্কিপ করবেন। আমি আর বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। এটা অনেক কঠিন, তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন। বুঝতে পারছেন কি নিয়ে কথা? এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না, তো না চাইলে বিচারটা করবেন কই? মিনিমাম হলে আসুক, বিচারটা হোক। নাকি বিচারই চান না, যে মনে করেন যে তিনি দেশে আসলে আসলে বিচারের সিস্টেম থাকবে না? তবে আমরা যতটুকু বুঝি, এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার, তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে, আগামী 2, 4, 10 বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্তি পাবে না। ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ, তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে। তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন, কিন্তু এই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে, আবারও ফিরে আসবে আওয়ামী লীগ। অনেকে ভাবছেন যে এটা কি সম্ভব? আসো, রেডি আছি, চট করে ঢুকতে গেলে আবারও চট করে এখানে স্বীকার করবে, এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য আপাতত এই ধরনের ডায়লগগুলো দিচ্ছেন। প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না। বলে ভাই কেন করবেন না? দেখেন, যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, সিচুয়েশন যাই হোক, এটা ছিল ভয় পাবার একটা সিমটম, যে ভয় পেয়েছেন। পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন, এটা হচ্ছে ভয়ের সিনড্রোম। সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে, বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মাঠে থাকতে হয়, আয়োজন থাকতে হয়, না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না, তাই না? তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য, মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলো বলছেন, কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে। আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে, এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে। তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে। কারণ বিগত সময়ে, মানে গত 16 বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি, এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল। দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে। দলের কোনো অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে, অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন, সেটার মধ্যে পড়ছে, কারণ সমালোচনা সহ্য করা হতো না। আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে। তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না, এগুলো মাথায় রাখতে হবে। যেই যে অপরাধ করা হয়েছে, অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে, হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, লুটপাট করার জন্য অনেকে এখানে এন্ট্রি নিছে, এদেরকে চিনা যায় না, বাট ঘটনা তো ঘটছে, দায়ভার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে। ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে। আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো, সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে। কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল, এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই ছিল, জায়গা পায় নাই, চিনেন নাই, তাই না? চিনতে চানো নাই, টাকার বিনিময়ে দল হয়েছে, কমিটি হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে, এগুলো থেকে বের হতে হবে। জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে। আচ্ছা, বলছি যে এবার ফিরে এসে কি করবে? দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল, উন্নয়ন, তবে উন্নয়ন যে রেটে হয়েছে, এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না। বালিশ কাণ্ড, কত কিছু কাণ্ড যে আমরা দেখছি, এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে, তো এগুলা কই গেছে? তো এই ধরনের উন্নয়ন করা যাবে না। যে উন্নয়নটা করতে হবে 10 টাকার কাজ 10 টাকাই করতে হবে, 10 লাখ টাকারটা 10 লাখই করতে হবে। কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি, মহাসাগর চুরি দেখেছি, অনেক কিছু দেখছি, এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি, বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন, সাবধান হন, নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে। তো সেগুলোই কিন্তু ঘটছে। তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে। এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে, তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলই প্রাধান্য বিস্তার করে, বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে, এটা আমরা আজকেই লিখা দিতে পারি। তবে তারেক রহমান এই মুহূর্তে যে সেন্সটাতে, ভাবটাতে আছেন,
আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন, মিডিয়াকে দেখতে পারছেন, ওইগুলা মাথায় রেখে যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, সিন্ডিকেট থাকবে না, থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না, বা এই যে বিষয়গুলো, এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারা মামলা দিয়ে ঝুলাই দিব, আমার দলের বিপরীতে বললে তারা একটা মামলা করে দিব, মানে এগুলো যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরো অনেক দেরি আছে। তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর ইউনূসকে নিয়ে, আসিফ নজরুল নিয়ে আজকে জনগণ যা শুরু করছে, তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে দুইবার ছিল না। যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না, আর এটার বিপরীতে ঘটে। তো সেক্ষেত্রে একটা লম্বা পথ পাড়ি দিতে হবে, আর সেই ক্ষেত্রে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতে হবে। কালকে রাত থেকেই গুঞ্জন যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন এবং তিনি আমিরাতে অবস্থান নিয়েছেন। আমিরাতের কোন শহরে সেটি পরিষ্কার না। কালবেলাতে একটি রিপোর্ট হচ্ছে যে আজমানে শামীম ওসমানের নাকি একটি বাড়ি আছে, সেই বাড়িতে তিনি ইতিমধ্যে উঠেছেন। কিন্তু এটার পক্ষে কোনো ভারতের কোনো সরকারি সূত্র এটা সমর্থন করেনি। কিন্তু কালকে মোটামুটি গভীর রাত পর্যন্ত মানে ব্যাপক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে তিনি পাড়ি দিচ্ছেন। এই ব্যাপারে ভারত সরকার আমিরাত সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, তার ভিত্তিতে তিনি সেখানে যাচ্ছেন। সম্ভব, সবই সম্ভব, বাট ঘটেছে কিনা পরিষ্কার না। কিন্তু কিছু বাস্তবতা আছে, যে বাস্তবতার কারণে এই খবরটি সামনে এসছে। প্রথম ছিল যে ইউরোপের সাইপ্রাস সহ ফিনল্যান্ড কয়েকটা দেশের নাম এসছে, কিন্তু সেখান থেকে সেটা আর সাপোর্ট করেনি। সবশেষ যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে বলা হচ্ছে দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন। আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে, সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরো উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে, তারপর তাকে দেখা গেছে দুবাইয়ের শপিং মলে। তার মানে শামীম ওসমান হচ্ছে দিল্লি, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এখানে আসা যাওয়া করছেন, এবং ধারণা করা যায় যে শামীম ওসমানের সঙ্গে হয়তো শেখ হাসিনার একটি সংযোগ আছে, এবং হয়তো ভারত সরকার এখন শেখ হাসিনা যে যাবেন আমিরাতে সেই ব্যাপারে তত্ত্বাবধান করছেন হয়তো শামীম ওসমানের মাধ্যমে, সেটাও হইতে পারে। তো অস্পষ্ট, মানে পরিষ্কার না। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন নেতা, ছাত্রলীগ নেতা, তারপরে মার্কিন প্রবাসী তানভীর নামে একজনের মানে অডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি খুব কনফিডেন্ট যে মানে দেশে ফিরবেন, তারপরে দেখায় দেবেন, সবাই তালিকা করতে বলছে, এই সমস্ত কথাবার্তাগুলো আছে। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনা তাহলে কি ভারতে নাই কেন, বা কেন এই আলোচনাটার একটি কারণ সবাই বলছেন যে ভারতে যদি শেখ হাসিনা থাকেন তাহলে উনি যদি রাজনৈতিক তৎপরতা করেন, যত বেশি তার অডিও ভাইরাল হতে থাকবে। এবং যেহেতু এখন মোটামুটি প্রকাশ্য যে ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, আবার শেখ হাসিনাও সেখানে আছে, তাহলে সব মিলিয়ে বাংলাদেশে যদি ভারতের কোনো পরিকল্পনা থাকে, এবং নিশ্চয়ই আছে, এবং আওয়ামী লীগ অনেক কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাই হোক না কেন সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড প্রচেষ্টা সাথে সাথেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার বলবে যে এগুলো শেখ হাসিনা দিল্লিতে থেকে সে নিজে এবং তার দলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করছে, এবং সেখানে মদত আছে ভারতের। এই অভিযোগটা দফায় দফায় যদি করতে থাকে, তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা বড় ধরনের একটা যে গ্যাপ, সেই গ্যাপটা দিনকে দিন আরো বাড়তে থাকবে, এবং এটা আরো মানে প্রবল হবে, যার সুযোগ নেবে অন্যান্য শক্তিগুলো, চীন, পাকিস্তান সহ অন্যরা। এইটা ভারত হয়তো চায় না। ভারত এই বিতর্কটা এড়াতে চায়। এড়াতে গেলে তার যে প্রধান যেই শক্তি আওয়ামী লীগের শেখ হাসিনা যদি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় বা অন্য কোনো দেশে, তাহলে ভারত ফ্রি হয়ে গেল। ভারতকে সরাসরি আঙুল দিয়ে বলা যাবে না যে ভারত এই কাজগুলো করছে। তো এরকম একটা সম্ভাবনার কারণেই কিন্তু হঠাৎ করে একটা আলোচনা এসছে, বিশেষ করে গত রাত থেকে, যে শেখ হাসিনা হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে। এবং যেহেতু শামীম ওসমানের নামটা সামনে চলে আসছে যে সেও দিল্লিতে আছে, তারপরে তাকে আবার দুবাইতে দেখা গেছে, হয়তো পুরো বিষয়টা শামীম ওসমানের মাধ্যমে মধ্যস্থতা। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা এবং বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দল এবং মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সো আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে এই বাংলাদেশে যেই অরাজক পরিস্থিতি চলছে এবং বাংলাদেশে যেই মবের মুল্লুক চলছে, সেই মবের মুল্লুকেরই ধারাবাহিক অংশ হিসাবে আমাদের একজন
অত্যন্ত সাহসী বোন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এদেশের বঙ্গবন্ধু, এদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে আমাদের তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমরা তাপসী তাবাসসুম উর্মির পাশে আমরা আছি। তাই শুধু তাপসী তাবাসসুম উর্মি নয়, সারা বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি উর্মির আজকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ উর্মিদের মত প্রকাশের স্বাধীনতা আজ হরণ করা হয়েছে। তাই আমাদের এই তাপসী তাবাসসুম উর্মি তার জীবিকা নির্বাহের জন্য এবং সারা জীবনের তপস্যার ফসল হিসাবে বিসিএস চাকরি আজকে তার বিসর্জন দিয়েছেন। কিসের জন্য বিসর্জন দিয়েছেন? এই দেশের জন্য কথা বলে, বঙ্গবন্ধুর জন্য কথা বলে এবং স্বাধীনতার জন্য কথা বলে। তাই আমরা তাপসী তাবাসসুম উর্মিকে সাহস যোগানোর জন্য এবং এরকম বাংলাদেশের লক্ষ কোটি তাপসী তাবাসসুম উর্মিদেরকে সাহস যোগানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক, আমাদের পিতা, জাতির জনকের কন্যা শেখ হাসিনা হচ্ছেন আমাদের আপা, এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, আপার পক্ষ থেকে আমরা এই সারা বাংলাদেশে উর্মির মতো যারা আছেন, যারা প্রতিবাদ করছেন, নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে সাহস যোগানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের যে ত্যাগ, সেই ত্যাগ তিতিক্ষাকে স্বীকার করার জন্য আজকে আমরা আওয়ামী লীগের 3 সপ্তাহের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করছি। প্রিয় দেশবাসী, ছাত্র জনতা এবং আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং অঙ্গ সংগঠনকে আমরা বলবো যে সারা বাংলাদেশে আমরা একসাথে এই মহাজন ইউনূসের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা এই কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে পালন করব। তাপসী তাবাসসুম উর্মি আমাদের শিখিয়ে দিয়েছেন যে নিজের জীবন জীবিকার, সারা জীবনের তপস্যার ফসল বিসিএস চাকরি হুমকির মুখে ফেলে বিসিএস চাকরিকে বর্জন করে কিভাবে এদেশে বঙ্গবন্ধুর জন্য দাঁড়াতে হয়, কিভাবে দেশের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে দেশের জনগণের জন্য দাঁড়াতে হয়। তাই তার এই ত্যাগের প্রতি সম্মান রেখে, তাকে সম্মান জানিয়ে, তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে, তাকে সাহস যোগানোর লক্ষ্যে, তার পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা আগামী বৃহস্পতিবার দিবাগত রাত 10ই অক্টোবর, যে বৃহস্পতিবার আসতেছে 10ই অক্টোবর 2024 বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে সারা বাংলাদেশে আমরা সকলে আমরা আমাদের ফেসবুক থেকে আমরা তাপসী তাবাসসুম উর্মির ছবি পোস্ট করে আমরা এই মহাজন ইউনূসের এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাবো এবং তাপসী তাবাসসুম উর্মির প্রতি সমর্থন জানাবো। সো এটি হচ্ছে এই বৃহস্পতিবারের জন্য কর্মসূচি। তারপরে আগামী বৃহস্পতিবার 17, 10 এবং 2024 সালে দিবাগত রাত 12টা 1 মিনিটে আমরা সারা বাংলাদেশে সবাই আমাদের ফেসবুক থেকে আমরা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি পোস্ট করে আমরা বাংলাদেশে যে অরাজকতা চলছে এবং বঙ্গবন্ধুর প্রতি এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের আবেগ অনুভূতির ঠিকানা শেখ হাসিনার প্রতি যে কটূক্তি করা হচ্ছে এবং অবমাননাকর কাজ করা হচ্ছে, এইগুলোর প্রতিবাদে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি সমর্থনের জন্য আমরা ছাত্র জনতা, সারা বাংলাদেশের সকল সামাজিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সংগঠনগুলো আমরা একসাথে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি আমাদের ফেসবুক থেকে পোস্ট করব। 17, 10, 24 বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে আমরা একযোগে এই কর্মসূচি পালন করব। তারপরে 3য় সপ্তাহে আমাদের কর্মসূচি হচ্ছে যে সারা বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলছে, বিনা বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, সারা বাংলাদেশে রাতের আধারে চুরি ডাকাতি হচ্ছে, দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম হাতের নাগালে চলে যাচ্ছে, মানুষের জনজীবন আজকে এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, মানুষ আজকে একটি ডিম কিনে খাওয়ার মতো সামর্থ্য মানুষের আজকে নেই, ডিমের এত দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, মানুষ আজকে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সারা বাংলাদেশে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সারা বাংলাদেশে বড় বড় শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলো বাংলাদেশ থেকে সকল বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে। এই সার্বিক পরিস্থিতির কারণে আজকে বাংলাদেশ এবং সারা বাংলাদেশে যে মানুষের জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা সারা বাংলাদেশে সুৎকুর মহাজন ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা সবাই 24/10/2024 12টা 1 মিনিটে বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে সবার ফেসবুক
পোস্ট থেকে, সবার ফেসবুক থেকে আমরা একসাথে আমরা পোস্ট করব স্টেপ ডাউন ইনুস। সারা বাংলাদেশে সকল সংগঠনের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সকল নাগরিক, ছাত্র, জনতা এবং সংগঠনগুলো আমরা একসাথে স্টেপ ডাউন ইনুস লিখে আগামী 24/10/2024 বৃহস্পতিবার দিবাগত রাত 12টা 1 মিনিটে আমাদের ফেসবুক থেকে পোস্ট করব। আপাতত আমাদের এই 3 সপ্তাহের আন্দোলন কর্মসূচি আমরা এখান থেকে ঘোষণা করছি। সবাই, যেহেতু আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে তার প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে এবং দেশের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে, আমরা জাতির জনক আমাদের রাজনৈতিক পিতা, শেখ হাসিনা আমার বোন, আমি শেখ হাসিনার পক্ষ থেকে, আমরা শেখ হাসিনার পক্ষ থেকে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি। তারপরে এই সফল আন্দোলন কর্মসূচি ঘোষণার পরে আমরা রাজপথে আন্দোলন সূচি ঘোষণা করব। আপনারা এতটুকু জেনে রাখেন যে এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই, এই সরকারের কোনো ভিত্তি নেই। শুধু আমরা এই আন্দোলনগুলো যখন করব, তাপসীর ছবি যখন আমরা পোস্ট করব, তখন দেখবেন এই ইনুসের কলিজার মধ্যে আঘাত লেগেছে। বঙ্গবন্ধু শেখ হাসিনা জয় বাংলা এগুলো যখন আমরা পোস্ট করব, দেখবেন যে তার বুকের মধ্যে অ্যাটম বোমার মতো আঘাত করবে। তারপরে আমরা সর্বশেষ স্টেপ ডাউন ইনুস এই আন্দোলনে আমরা যাব। সো তাই এই 3 বৃহস্পতিবারে ধারাবাহিকভাবে প্রথম বৃহস্পতিবার আমরা তাপসী তাবাসুম উর্মি ছবি পোস্ট করব, দ্বিতীয় বৃহস্পতিবারে বঙ্গবন্ধু শেখ হাসিনার ছবি পোস্ট করব এবং সর্বশেষ স্টেপ ডাউন ইনুস লিখে আমরা সবাই পোস্ট করব। প্লিজ আমরা শেখ হাসিনার পাশে দাঁড়াই, এই দেশের পাশে দাঁড়াই, এই দেশের জনগণের পাশে দাঁড়াই, এই দেশকে আমরা রক্ষা করি, ইনুসের হাত থেকে ইনুসকে পদত্যাগ করিয়ে আমরা এই দেশকে আমরা রক্ষা করি। এই কর্মসূচি আন্দোলন আমরা সবাই পালন করি। সবার কাছে এই আন্দোলন কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে, অনুরোধ জানিয়ে আজকের মতো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেয়াদকাল বা কার্যকাল, এটি নিয়ে পক্ষে এবং বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা ডক্টর ইউনূসের পক্ষের লোক, বিশেষ করে আন্দোলনকারীরা এবং শেখ হাসিনা বিরোধী যারা এবং শেখ হাসিনার দ্বারা যারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বক্তব্য হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুন। হয়তো তার যে শাসন ব্যবস্থা সেখানে ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে, বা কাঙ্ক্ষিত যে সফলতা আসার কথা সেটা আসছে না। অনেকে খুব ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যেই বিষয়গুলো রেখে গিয়েছেন, একটি ভঙ্গুর অর্থনীতি, একটি দলবাজ প্রশাসন এবং সর্বত্র অরাজকতা এবং অর্থনীতিতে যেগুলোকে বলা হয় ইমব্যালেন্সড ইকোনমিক সিস্টেম, দেশে ভেতরে সীমাহীন ঋণ, সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়েছে, সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ নিয়েছে, এরপর বিভিন্ন বন্ড ইস্যু করে হাজার হাজার কোটি নয় লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর দেশের বাইরে থেকে বিদেশি মুদ্রায় সরকারের যে ঋণ, সেই ঋণের পরিমাণ অনেক, 1,10,000 কোটি টাকার উপরে বিদেশি ঋণ। এবং এই ঋণ পরিশোধ করার সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের নেই। অভ্যন্তরীণ আমরা যে খাত থেকে এই টাকা পরিশোধ করব, কিংবা বিদেশ থেকে ঋণ এনে এই টাকা পরিশোধ করব, বা কর্মসংস্থানের মাধ্যমে এই টাকা পরিশোধ করব, আগামী 2-4-5 বছরেও এটি সম্ভব হবে না। ডক্টর ইউনূস তো দূরের কথা, এই স্থানে যদি বিশ্বব্যাংকের এবং IMF-এর প্রেসিডেন্টকে দেওয়া হয় এবং অঢেল বিশ্বব্যাংক এবং IMF-এর সকল অর্থ এখানে বিনিয়োগ করা হয়, তবুও এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। 18 কোটি মানুষকে কেন্দ্র করে দেশের ভিতরে এবং দেশের বাইরে যে অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে, পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। শিল্প, কলকারখানা, সেখানে বিনিয়োগ, নতুন মেশিনারিজ আমদানি এবং পুরনো যে প্রজেক্টগুলো রয়েছে, সেই প্রজেক্টগুলো চালিয়ে নেওয়ার মতো সামর্থ্য আমাদের ব্যাংকগুলোর যে থাকা দরকার, এটি নেই, একেবারেই নেই। বরং প্রায় 10টি ব্যাংক কার্যত দেউলিয়ার পর্যায়ে পৌঁছে আছে এবং সরকার খুব সুকৌশলে এই ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু প্রায় সব ব্যাংকই প্রতিদিন নগদ অর্থের লেনদেন নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবং অন্যান্য কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে তাদের যে অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানে 4 লাখ 5 লাখ টাকার চেক তো দূরের কথা, 1 লাখ টাকার চেক ইস্যু করে অনেকগুলো ব্যাংক থেকে নগদায়ন করা সমস্যা হয়ে যাচ্ছে। তো শেখ হাসিনার জমানাতে এটা সেই প্রায় 60,000 কোটি টাকা, আবার বলছি 60,000 কোটি টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু যে মুদ্রাস্ফীতি অর্থাৎ টাকার মান যেভাবে কমেছে, যার কবলে পড়ে এখন ডিমের দাম 15 টাকা হয়েছে। এবং এই ডিমের দাম যদি 25 টাকা হয়, 1 পিস ডিমের দাম আগামী 2-3 মাসের মধ্যে, এটির জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করতে পারবেন না। এটা আগের সরকারের যে কর্মকাণ্ড, ওটারই চেইন অফ কমান্ডে বা চেইনে এই দুর্ভোগ এবং দুর্গতিগুলো শুরু হয়েছে। এরপরে যে পুলিশের যে চেইন অফ কমান্ড ব্রেক করা, পুলিশের কাজে যোগদান না করা, পুলিশের মনোবল ভেঙে যাওয়া,
সেনাবাহিনীকে মাঠে নামিয়ে পুলিশের দায়িত্ব পালন করার চেষ্টা, পাহাড়ে যে সমস্ত ঘটনা ঘটছে, আলটিমেটলি সকল দায় দায়িত্ব একজন ৮৬ বছর বয়স্ক মানুষ, যিনি কিনা কখনো প্রশাসনের সঙ্গে, রাজনীতির সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।